এইচএসসি পরীক্ষা 2026 এবং 2027 এর সকল ছাত্রদেরকে আমাদের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের একটি গুরুত্বপূর্ণ এবং টাফ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ন্যারেশন। বিশেষ করে দুর্বল স্টুডেন্টগুলো কেন জানি ন্যারেশনের নাম শুনলেই ভয় পায় এবং স্যাররা যে কি যেই বলে ছাত্ররা কিছুই বুঝতে পারে না। এর একটা বিশেষ কারণ হলো তাদের বেসিক দুর্বল এবং অনেকে বেসিক বলতে কি সেই জিনিসটাও জানে না। এখন প্রশ্ন হলো এই সময় এসে তোমাকে বেসিক তো বোঝানোটা, তাই না? তো তুমি যদি টেন্স না বোঝো, গ্রামার রুলস না বোঝো, সেক্ষেত্রে টেকনিক ফলো করতে পারো এবং টেকনিক ফলো করে খুব সহজভাবেই তুমি ন্যারেশন কমপ্লিট করতে পারো। ন্যারেশনের জন্য তোমাকে আহামরি কোনো কষ্ট করতে হবে না। যদি একান্ত কিছুই না পেরে থাকে, এখন পর্যন্ত যদি তুমি কিছু না শিখে থাকো, একান্ত যদি গ্রামারের সম্পর্কিত তোমার বিন্দুমাত্র ধারণা না থাকে, তাও আজকের এই ক্লাসে আমি তোমাকে যাবতীয় সম্পূর্ণ ন্যারেশন শিখিয়ে দিব। তো চলো আমরা আজকে না পড়ার কারণ হলো তোমার বেসিক দুর্বল, ঠিক আছে? তাই গ্রামার রুলস তুমি বুঝতে পারো না। এখন প্রশ্ন হলো তুমি কিভাবে করবা। তা আজকে টেকনিক দিয়ে শিখবো আমরা ন্যারেশন। তো সর্বপ্রথম আমরা যদি ন্যারেশন বিষয়ে কথা বলি, আমাদের ন্যারেশন বিষয়ে কয়েকটা জিনিসের চেঞ্জ হয়ে থাকে। ন্যারেশন করতে কি কি পরিবর্তন করতে হয় সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। যদি একটা প্যাসেজ থেকে যদি কি পরিবর্তন করব সেই সম্পর্কিত যদি বিস্তারিত না জানি, সেক্ষেত্রে কিন্তু ন্যারেশন করা যাবে না। কেননা কোনটার পরিবর্তন করতে হবে, কোনটার পরিবর্তন করতে হবে না, সেটাই যদি আমি না বুঝি, তাহলে আমি পরিবর্তন করবোইটা বা কার? পুরো সেন্টেন্সের পরিবর্তন করব। এখন সেক্ষেত্রে তোমাকে, যেহেতু তুমি টেন্স বোঝো না, রিপিটিং ভার্ব, রিপিটিং স্পেস, টেন্স কিচ্ছু বোঝো না, সেক্ষেত্রে তোমাকে আমি বলবো তুমি প্রথমে সেট এর পরিবর্তন করবা। অবশ্যই লাইনে তুমি সেট পাবা আগে অথবা পরে, সেন্টেন্সের কোনো না কোনো জায়গাতে সেট থাকবেই। তো সেই সেইডের তোমাকে প্রথমে পরিবর্তন শিখতে হবে, যে সেইডের কোথায় কোন ক্ষেত্রে কেমন বিষয়ে কি বসে। তারপরে সেইডের পরিবর্তনের পরে তোমাকে করতে হবে ইনভার্টেড কমার পরিবর্তন। এটার জন্য আমাদের আলাদা টেকনিক আছে। এরপরে আমরা বলি টেন্সের পরিবর্তন। এখন টেন্স তো তুমি বোঝোই না, টেন্স না বুঝে, টেন্স না চিনে কিভাবে সেই টেন্সের পরিবর্তন করা যাবে সেই বিষয়টা। তারপর হলো প্রোনাউনের পরিবর্তন করতে হয়, আর হলো কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে যে ওয়ার্ডের পরিবর্তন করতে হয়। সেক্ষেত্রে আমাদের প্রথম বেসিক হলো সেইডের পরিবর্তন। তো চলো আমরা সেইডের পরিবর্তনটা দেখি। তো আমি এটাকে কালার করে দিব। তো আমাদের প্রথম যদি সেইডের কথা বলে, সেইড এর পরিবর্তন, সেইডের পরিবর্তন মূলত এইভাবে হয়ে থাকে যে অ্যাসার্টিভ হলে তোমার কি, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেক্ষেত্রে সেইড আর সেইডের পরিবর্তে হয় টোল্ড। সেইডের পরিবর্তে সেইড এবং সেইডের পরিবর্তে হয় টোল্ড। এবার অনেকে আবার বলবা ভাইয়া অ্যাসার্টিভ আবার কি? এইটাই তো বুঝছি না। যদি সেন্টেন্স চিনতাম তাহলে তো আপনি টেকনিক ক্লাসটা দেখতাম না। হ্যাঁ, অবশ্যই খুব সহজভাবেই প্রথমে যদি কোনো নাম বা কোনো প্রোনাউন দেখো এবং লাস্টে যদি ফুল স্টপ দেখো, সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স ধরা হয়। কথা ক্লিয়ার? মেনলি যে কোনো কথা যেটা লেখা হয় গ্রামারে, সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার যদি সেট থাকে তুমি সেডই লিখে দিবা এবং সেটও থাকলে টোল্ড লিখবা। কিভাবে লিখবা এটা দেখাচ্ছি। তো যদি আমি একটা তোমাকে ইজিলি দেখাই অ্যাসার্টিভ বিষয়ে, দেখো এরকম অ্যাসার্টিভ। তো ধরো হি সেড, সে বললো, দেন একটা কমা থাকবে, ইনভাইটেড কমা থাকবে, আই রাইট এ লেটার। তুমি যদি ভালো করে দেখো এখানে একটা প্রোনাউন আছে এবং লাস্টে একটা ফুল স্টপ থাকবে। এটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। শেষে ফুল স্টপ থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি থাকে? ফুল স্টপ থাকে। তো এইভাবে বোঝা যায় যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন তোমাকে বললাম যে প্রথম পরিবর্তন তোমাকে করতে হবে সেইডের পরিবর্তন, যেমনটা আমি তোমাকে দেখালাম। প্রথম আমরা সেইডের পরিবর্তন করব এবং যদি অ্যাসার্টিভ হয় তাহলে সেইডের পরিবর্তে আমি সেইডই লিখবো আর সেইড টুর পরিবর্তে আমি টোল্ড লিখবো। তাহলে সেই অনুসারে যদি আমি বলি যে আমার হি সেইড আছে, আমার এখানে আছে কি, আমার এখানে সেইড আছে, তো আমি সেইডের পরিবর্তে আমি সেইডই লিখবো। এতটুকু বোঝার দরকার। এখানে কি পরিবর্তন করে হয়েছে আপাতত তোমার বোঝার দরকার নাই। আমরা ধাপ বাই ধাপ শিখবো, একবারে বেসিক থেকে। যে তুমি কিছু পারো না, একবারে প্রাইমারি ছাত্র, তুমি কিছুই পারো না, তবে তোমাকে আজকে ন্যারেশন আমি শিখাবো। তাই এইখানে কি পরিবর্তন করছো এটাকে তুমি পরে দেখো। এর পরবর্তী ধরো সেইড টু আছে, সেইড টু। আমি যেমনটা বললাম যে সেইড থাকলে সেইড হবে, সেইড টু থাকলে টোল্ড হবে। তাহলে যেহেতু এখানে সেইড টু আছে, তাই সেইড টুর পরিবর্তে আমি টোল্ড লিখেছি। দেন এখানে কি পরিবর্তন হয়েছে এগুলো তোমার দেখার কথা না, ঠিক আছে? আপাতত না। তাহলে আমরা প্রথমটা বুঝতে পারলাম যে অ্যাসার্টিভ হলে সেইড থাকলে সেইড, সেইড টু থাকলে টোল্ড। এবার ইন্টারোগেটিভ হলে, ইন্টারোগেটিভও তো ভাইয়া অনেকে বলবো যে ইন্টারোগেটিভ ভাইয়া চিনি না। খুব সহজ ভাইয়া ইন্টারোগেটিভ চেনা। সেন্টেন্সটার শেষে একটা কোশ্চেন মার্ক দেওয়া থাকবে বা প্রশ্নবোধক একটা চিহ্ন দেওয়া থাকবে, যার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে ইন্টারোগেটিভ যে কোনো সেন্টেন্স হলে সেক্ষেত্রে তুমি চোখ বুঝে আক্স লিখবা। সেটা সেইড হলেও আক্স লিখবা, সেইড টু হলেও তুমি আক্সড লিখবা।
যেমন আমরা যদি দেখি এখানে হি সেড টু মি, সে আমাকে বলল উইল ইউ রিটার্ন দ্য বুক, তুমি কি বুকটা ফেরত দিবে। তোমার এটা দেখার দরকার নেই, বাংলা কি এটা জানার দরকার নেই, তুমি শুধু দেখবে এইখানে কি আছে। তো এইখানে আছে কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। এই কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমি তোমাকে যেমনটা বললাম যে ইন্টারোগেটিভ হলে তুমি কি লিখতে হবে, আস্কড লিখতে হবে। ইন্টারোগেটিভ হলে কি লিখবা, আস্কড। এবার যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ, তাই সেড অথবা সেড টু, এখানে আছে সেড টু, সেড বা সেড টুর পরিবর্তে তোমাকে লিখতে হবে আস্কড। এই তো শেষ, বুঝা গেল কথা। তারপরে এখানে দেখো এখানেও সেড টু আছে, তো যেখানে সেড টু আছে মানে দ্য টিচারের পরে আছে যে দ্য টিচার, এই যে সেড টুর পরিবর্তে আস্কড, পরে কামাল আছে যে কামাল। আর এখানে কি পরিবর্তন হবে সেগুলো নিয়ে আমি একটু পরে বিস্তারিত কথা বলবো, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি একটা গেল। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স তুলনামূলক কম থাকে, কিছু কিছু মাঝে মাঝে দেখা যায়। তুলনামূলক ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ থাকে তাহলে তোমাকে রিকোয়েস্ট লিখতে হয়, আর ডোন্ট থাকলে তোমাকে অ্যাডভাইস লিখতে হয়। ভার্ব দ্বারা শুরু হলে অর্ডার্ড, কমান্ডেড, ফরবিড, বেগড, লেটস দ্বারা শুরু হলে প্রপোজড, ঠিক আছে। তাহলে বিষয়টা কি কি হলো, প্লিজ থাকলে বা কাইন্ডলি থাকে রিকোয়েস্ট, ডোন্ট দ্বারা থাকলে অ্যাডভাইসড, ঠিক আছে। এটা কমান্ডারের কোনো বিষয় থাকলে কমান্ড, এটা আলাদা, এটা টপিকটা আমি না বলি। নিষেধ করলে ফরবিড, আর লেটাস থাকলে প্রপোজাল, ঠিক আছে, প্রপোজড। এবার আমরা এই বিষয়টা দেখবো, যেহেতু এখানে অনেকগুলো আছে, এটা মাথায় একটু ঢোকে না অনেকের। তো আমরা যদি একটা ইম্পারেটিভ সেন্টেন্স দেখি, আমরা প্রত্যেকটা সম্পর্কিত বিস্তারিত একটা করে রাখবো। তো ইম্পারেটিভ সেন্টেন্সে ফার্স্টে আমি দেখি এখানে প্লিজ আছে, কি আছে, প্লিজ। প্লিজ থাকলে সেড বা সেড টুর পরিবর্তে কি হবে, রিকোয়েস্ট। সেড বা সেড টুর পরিবর্তে রিকোয়েস্ট, যেমনটা তুমি দেখছো দ্য ম্যানের পর সেড টু ছিল, দ্য ম্যানের পর এই সেড টুর পরিবর্তে হয়ে গেল রিকোয়েস্ট। দেন এখানে কি হয়েছে, এটা আপাতত তোমার জানার কথা না, ঠিক আছে। এখানে যদিও কোনো পরিবর্তন হয়নি, তুমি জাস্ট যা আছে তাই লিখে দেওয়া হয়েছে, ইনভার্টেড কমার পদ্ধতি টু লিখে, কেন লেখছে এগুলো আমি ক্লিয়ার করছি। আচ্ছা, তারপরে দ্য ফাদার সেড টু আছে, এই জায়গাটা সেড টু আছে, তো দেখলাম। এবং এখানে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবা, তাহলে এটা একটা উপদেশ। তো সেক্ষেত্রে সেড টুর পরিবর্তন হবে অ্যাডভাইসড, উত্তর হবে অ্যাডভাইসড। এরপরে এখানে আছে সেড টু থাকার কারণে যদি আমি যেমনটা বলি, আমি এটাকে একটু পিছিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে আছে তোমার সেড টু, তো যেহেতু এখানে সেড টু আছে, এখানে বলছে গো টু মার্কেট, গো হোম অ্যাট ওয়ান্স, এখনই বাড়িতে যাও। তো এখানে তাকে আদেশ করা হয়েছে, তাই সেড টুর পরিবর্তে অর্ডার্ড। তারপর বলছে মিস্টার সাইদ সেড টু মি, সাইদ আমাকে বললো ডোন্ট ডু দিস, তাহলে ডোন্ট রয়েছে, ডোন্ট মানে নিষেধ করা। ডোন্ট থাকলে সেক্ষেত্রে সেড টুর পরিবর্তে আমরা লিখবো ফরবিড, সেড টুর পরিবর্তে আমি লিখবো এই যে ফরবিড, মানে তিনি আমাকে নিষেধ করলেন। এখানে ডু নট ডু দিস, এটা করো না। আর সেড টুর পরিবর্তে ফরবিড লেখারও মানেও হলো সেম, যে এখানে নিষেধ করা হচ্ছে, টু ডু দ্যাট, এটা করতে নিষেধ করা হচ্ছে। এক্সকিউজ মি থাকলে সেক্ষেত্রে বিগড হবে, এক্সকিউজ মি থাকলে সেক্ষেত্রে সেড টুর পরিবর্তে কি হবে, বিগড। বুঝা গেল বিষয়টা। আচ্ছা, এটা অনেক ক্ষেত্রে দেখা যায় এক্সকিউজ মি, যার জন্য দেখালাম। তারপরে দেখো দ্য কমান্ডার সেড, কমান্ডার বলতেছে ফায়ার অন, তো কমান্ডার যদি বলে সেক্ষেত্রে সেড টুর পরিবর্তে হয় কমান্ড। কমান্ডার কি করে, যেই আদেশ দেয় সেটাকে কমান্ড বলা হয়। সেন্টেন্সে যদি লেট আস থাকে, কি থাকে, লেট আস, লেটাস থাকলে সেড টুর পরিবর্তে হয় হলো প্রপোজড, সেড টুর পরিবর্তে হয় হলো কি প্রপোজড। কথা কি ক্লিয়ার বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই তিনটা আমাদের শেখা হয়ে গেল। তারপরে অপারেটিভ থাকলে, অপারেটিভ কিভাবে জানবা, খুব সহজভাবে। অপারেটিভের থাকলে প্রথমে একটা মে থাকবে, এম এ ওয়াই, মে। যদি অপারেটিভ হয় সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে কি উইস্ট, যদি অপারেটিভ হয় তাহলে তোমাকে লিখতে হবে উইস্ট। কথা ক্লিয়ার? আচ্ছা, আমরা যদি একটা অপারেটিভ সেন্টেন্স দেখি, এখানে দেখো ফাদার সেড টু মি, ফাদার আমাকে বললো মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায়ক, এখানে মে আছে, সেন্টেন্সের শুরুতে মে আছে, এবং সেন্টেন্সের শুরুতে মে এবং শেষে যদি একটা ফুল স্টপ থাকে, কথা ক্লিয়ার বুঝবা। সেন্টেন্সের শুরুতে মে এবং শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে এটাকে আমরা বলি অপারেটিভ সেন্টেন্স। আর অপারেটিভ সেন্টেন্সের বললে দুটো জিনিস বসে, পেইড অথবা উইশড, তো তুমি চোখ বুঝে উইশড লিখে দিবা, তাহলে হয়ে যাবে, পেইড না লিখলেও চলবে। তাহলে ফাদার উইশড মে, দেন এটা কেন কি পরিবর্তন হয়েছে এটা নিয়ে পরে কথা বলবো। সেইড আছে, সেইডের পরিবর্তে আমি কি লিখবো, যেহেতু এখানে কি বলছে লং লিভ আওয়ার কি প্রেসিডেন্ট, আমাদের যে প্রধানমন্ত্রী সেনার জন্য দীর্ঘায়ু হোক, তো সেক্ষেত্রে তার জন্য আশীর্বাদ করেছে, তো আমি এখানে লিখবো হলো উইস্ট। দেন কি পরিবর্তন হয়েছে এটা নিয়ে পরবর্তীতে দেখা যাচ্ছে।
তাহলে আমরা মোটামুটি আর একটা আছে এক্সক্লোমেটরি। এক্সক্লোমেটরির জন্য অবশ্যই এক্সক্লোমেটরি একটা চিহ্নই থাকবে, যে চিহ্নটা দেখতে অনেকটা এইরকম, ঠিক আছে, এরকম দেখতে। তো এই এক্সক্লোমেটরি চিহ্ন দেখলে তুমি খুব অনায়াসে বুঝতে পারবা যে এটা একটা এক্সক্লোমেটরি সেন্টেন্স। এবং এক্সক্লোমেটরি থাকলে যদি দুই রকম হয়ে থাকে, আনন্দদায়ক কোনো বাক্য থাকলে এক্সক্লেমেট জয় দ্যাট, আর দুঃখজনক থাকলে এক্সক্লেমেট সরো দ্যাট বা এক্সক্লেমেট অন্ডার দ্যাট, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি একটু এক্সাম্পলে দেখি এক্সক্লেমেটরিতে, ঠিক আছে, দেখো বয়েজ সেড হুররা উই হ্যাভ অন দ্য গেম। এখানে দেখো হুররার সাথে আছে এক্সক্লেমেটরের চিহ্ন, এবং হুররা মানে কি আনন্দিত, হুররা মানে কি হে আমরা গেমটি জিতে গেছি, তাহলে এই কথাটা কি আনন্দের সাথে বলা হয়েছে। তো আনন্দের সাথে যদি কোনো কথা বলা হয় সেক্ষেত্রে সেড টুর পরিবর্তে বা সেড বা সেড টুর পরিবর্তে এক্সক্লেম উইথ জয় দ্যাট বসে, সেড বা সেড টুর পরিবর্তে বসে এক্সক্লেম উইথ জয় দ্যাট। এখানে বলছে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এই পাখিটি কত সুন্দর, এটা কি পাখিটির সৌন্দর্য নিয়ে কথা বলছে। সেক্ষেত্রে সেইডের পরিবর্তে যদি কোনো সৌন্দর্য সেক্ষেত্রে হয়, সেক্ষেত্রে হবে এক্সক্লেম উইথ অন্ডার দ্যাট। কোনো সৌন্দর্যের বিষয় হলে এক্সক্লেম উইথ অন্ডার দ্যাট। আনন্দ থাকলে এক্সক্লেম উইথ কি জয় দ্যাট, সৌন্দর্যের কোনো কিছু থাকলে এক্সক্লেম উইথ অন্ডার দ্যাট, এবং দুঃখ থাকলে এক্সক্লেম উইথ সরো দ্যাট বসে। যেমন এখানে হি সেড, সে আমাকে বলল, অ্যালাস মাই মাদার ইজ ডেড, হায় রে আমার মা মারা গেছে। তাহলে এখানে অ্যালাস বলতে বোঝানো হয়েছে হায় রে আমার পোড়া কপাল। তো এখানে কি এটা দুঃখে তার মায়ের মারা গেছে। তো দুঃখ থাকলে সেড বা সেড টুর পরিবর্তে এক্সক্লেম উইথ সরো দ্যাট বসে। কি কি বসে আবার কথাটা রিপিট করছি। আনন্দের ক্ষেত্রে সেড বা সেড টুর পরিবর্তে এক্সক্লেম উইথ জয় দ্যাট বসে। দুঃখ তোমার কি কোনো কিছু যদি ওয়ান্ডারফুল বা কোনো কিছু বিউটিফুল বা কোনো কিছু সৌন্দর্যের বিষয়ে কোনো কথা বলা হইলে সেক্ষেত্রে বলা হয় এক্সক্লেম উইথ অন্ডার দ্যাট। কোনো দুঃখজনক কোনো কথা হলে এক্সক্লেম উইথ সরো দ্যাট বসে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট টেকনিক কমপ্লিট। সেটা হলো কিসের পরিবর্তন? সেইডের পরিবর্তন। তাহলে আমরা সেইডের পরিবর্তন করতে পারবো একটা অংশের। এরপরে আমাদের কাজ হলো দেখতে হবে যে ইনভার্টেড কমা থাকে। ইনভার্টেড কমা কোনটা? এই যে দেখবে এই জায়গাটা থাকলে কমা, এবং ইনভার্টেড কমা থাকলে কিছু পরিবর্তন হয়। এখন এই ইনভার্টেড কমা থাকলে কি কি পরিবর্তন হয় এই টপিকটা তোমাকে জানতে হবে। ধাপে ধাপে যদি তুমি বুঝতে পারো বিষয়গুলো, ধাপে ধাপে যদি তুমি শিখতে পারো বিষয়গুলো, তাহলে তোমার কাছে এটা একবারে সহজ মনে হবে, এটা একবারে কঠিন তোমার কাছে মনেই হবে না। এবার আমরা যদি সেই বিষয়টা একটু কথা বলি যে ইনভার্টেড কমার পরিবর্তন। সেম অ্যাসার্টিভ হলে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। আমি আবার বলছি, অ্যাসার্টিভ যদি হয় ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। আর অ্যাসার্টিভের ক্ষেত্রে সেটের পরিবর্তে সেট, আর সেটের পরিবর্তে টোল্ড বসে, যেমনটা আমি তোমাকে দেখালাম। এখন আমি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স দেখি, দেখো হি সেইড আছে, এখন যদি সাবজেক্ট এবং ফুল স্টপ, তাহলে এটা কি অবশ্যই অ্যাসার্টিভ। তাহলে সেইডের পরিবর্তে সেইডে বসে, বুঝলো? এরপরে বলছে ইনভাইটেড কমার পরিবর্তে, এখানে আমরা যেমনটা এইমাত্র দেখলাম যে অ্যাসার্টিভের ক্ষেত্রে ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট বসে। ইনভাইটেড কমা কোনটা? এইটাকে বলা হয় ইনভার্টেড কমা। এইটাকে এই ইনভার্টেড কমার পরিবর্তে বসে হলো এই যে দ্যাট। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এখানের এইটার কিছু পরিবর্তন এখানে করা হয়েছে, এটা নিয়ে আমি পরে বিস্তারিত বলবো। তাহলে আমি এখন দুইটা জিনিস শেখাচ্ছি। সেট থাকলে সেটের পরিবর্তে সেট, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হইলো। আচ্ছা, এখানে দেখো সেট টু আছে, অ্যাসার্টিভের ক্ষেত্রে সেট টুর পরিবর্তে টেকনিক 1 অনুসারে টোল্ড বসে, তো বসাইলাম টোল্ড। মি আছে, মিয়ের তার পরিবর্তন না, পরিবর্তন কার? ইনভার্টেড কমার। তো ইনভার্টেড কমা কোন জায়গায় আছে? এই পয়েন্ট বরাবর আছে, যেই বরাবর ইনভার্টেড কমা থাকবে সেই বরাবর আমরা কি লিখবো? দ্যাট হইলো। দেন এখানে কিছু পরিবর্তন করা আছে, এটা নিয়ে আমি বিস্তারিত একটু পর বলছি, হয়েছে? আচ্ছা, তো আশা করি অ্যাসার্টিভ সম্পর্কিত তোমার কথা ক্লিয়ার হলো। এবার ইন্টারোগেটিভ হলে হয় ইফ হবে অথবা ডাব্লিউএস প্রোনাউন থাকবে। সহজ কথা, ওই যেই প্রশ্নটা শুরু করছে তার শুরুতে যদি ডাব্লিউ আর এইচ এই দুটো ওয়ার্ড দেখতে পাও, তাহলে ওই ডাব্লিউএস দিয়ে লিখে দিবা। আর যদি এই দুটো ওয়ার্ড তুমি না দেখতে পাও, সেক্ষেত্রে তুমি ইফ লিখে দিবা। খুব কঠিন কিছু না। ইন্টারোগেটিভ তো কোশ্চেন মার্ক থাকবে, বুঝাই যাবে যে কোশ্চেন মার্ক আছে, তাহলে এটা ইন্টারোগেটিভ। অ্যান্ড সেক্ষেত্রে তুমি কি যদি ডাব্লিউএস দেখো তাহলে ডাব্লিউএস লিখবা, আর যদি না দেখো তাহলে তুমি ইফ লিখবা। আচ্ছা, যেমন আমরা এখানে একটু টেকনিক আসে। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি? ইন্টারভিউতে সেট বা সেটের উপর আক্স বসছে আমাদের টেকনিক 1-এ। যেমন এখানে দেখো কোশ্চেন মার্ক আছে, এই যে কোশ্চেন মার্ক, তার মানে এটা একটা ইন্টারোগেটিভ, আমি চিহ্নিত করে নিলাম। ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেট বা সেটের পরিবর্তে কি বসে? আক্সড। তো এখানে সেট টু আছে, তার পরিবর্তে বসলো আক্সড। হি আছে হি, সেটের পরিবর্তে আক্স, মি আছে মি। এই আমার ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমার পরিবর্তে আমাকে এখানে কি বসাতে বলছে? হয় ইফ নাহলে ডাব্লিউএস প্রোনাউন। এখন প্রশ্ন হলো এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটার মধ্যে দেখতে হবে ডাব্লিউ আর এইচ আছে কিনা। ডাব্লিউ তো আছে, আমরা তো দেখতে পাচ্ছি ডাব্লিউ আছে, কিন্তু এইচ কিন্তু এই ওয়ার্ডটার মধ্যে নাই, তার মানে ডাব্লিউএস নাই।
আর ডাব্লিউএস যদি না থাকে সেক্ষেত্রে হবে ইফ, ডাব্লিউএস না থাকলে সেক্ষেত্রে হবে ইফ। যেমনটা আমি তোমাকে এইমাত্র বললাম যে ডাব্লিউএস থাকলে ডাব্লিউএসই হবে আর না হলে হবে ইফ। সেম ওয়েতে আমরা দেখি দ্য টিচার সেইড টু কামাল, টিচার কামালকে বললো, তাহলে এখানে সেইড টু আছে। এবং যেমনটা আমি দেখলাম যে এখানে কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্ক থাকার কারণে তো এটা ইন্টারোগেটিভ, এবং সেইড টুর পরিবর্তে হবে কি আস্কড, সেইড টুর পরিবর্তে আস্কড। তাহলে দ্য টিচার সেইড টুর পরিবর্তে আস্কড, কামাল আছে কামাল। এই হলো তোমার ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার পরিবর্তে হয় ডাব্লিউএস প্রোনাউনই হবে না লিখি। এবার তুমি যদি খেয়াল করো এই জায়গাটায় ডাব্লিউ এবং এইচ এই দুইটা ওয়ার্ডই আছে, তার মানে এই ডাব্লিউএসই উত্তরটা হবে। তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে আবার ইনভার্টেড কমা দিয়েছে কেন? আচ্ছা, তাহলে ডাব্লিউ ইনভার্টেড কমার পরিবর্তে কি হলো ডাব্লিউ আর এইচ হয়ে গেল। হোয়াই ছিল, এই যে হোয়াই ছিল, এই হোয়াই পড়লো। আর কিছু পরিবর্তন এখানে আলাদাভাবে এই জায়গায় এখানের সাথে এটা পরিবর্তন কিছু আছে যেটা আমরা পরবর্তী ধাপে দেখাবো। আমরা দেখো এখন পর্যন্ত তোমাকে এই পর্যন্ত শিখাতে পেরেছি, আর একটুখানি আছে সেটাও আমরা তোমাদের শিখিয়ে দিব আজকের এই ক্লাসের মাধ্যমেই। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল। এবার ইম্পারেটিভ হলে তোমাকে ইনভাইটেড কমার পরিবর্তে টু, নট টু অ্যান্ড দ্যাট বসাতে হবে। আর কোন ক্ষেত্রে কি, যদি সেন্টেন্সের মধ্যে ডোন্ট দেখো সেক্ষেত্রে তুমি নট টু বসাবা। কি সেন্টেন্সে ডোন্ট দেখলে নট টু, সেন্টেন্সে কোনো কিছু না দেখলে টু, আর যদি প্রপোজ দেখ মানে লেটার্স দেখা সেক্ষেত্রে হবে দ্যাট। কথা ক্লিয়ার বুঝাতে পারছি কি আমি তোমাকে? আচ্ছা, যদি না বুঝতে পারো আসলে টেকনিকগুলোর সাথে আমরা কিছু এই করি তাহলে আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো। এই যে এখানে দেখো এখানে আছে প্লিজ, যেহেতু প্লিজ আছে তাহলে সেড বা সেডের পরিবর্তে কি রিকোয়েস্টেড, তো এখানে সেড ছিল আমি সেডের পরিবর্তে রিকোয়েস্টেড বসাই দিলাম। আগে যা ছিল তাই লিখলাম, পরে যা আছে তাই লিখছি। এরপরে ইনভার্টেড কমা আছে মি এর পরে, ইনভার্টেড কমা আছে মি এর পরে। এবং যেহেতু এখানে তোমার কি এখানে আমাদের বসাতে হবে কি কি, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি টু, নট টু, দ্যাট। এখন এখানে তো লেটাস নাই যে দ্যাট বসাবো, এবং কি ডু নটও নাই যে নট টু বসাবো, তার মানে বসাবো টু। তাই এই যে ইনভাইটেড কমার পরিবর্তে এই যে টু, মি এর পরে ইনভাইটেড কমা, এই যে মি এর পরে ইনভাইটেড কমা, এই যে মি এর পরে টু, এখানে একটা ফুল স্টপ বিনা কারণে উঠে গেছে। আচ্ছা, তাহলে হলো এর পরবর্তী তোমার কি এখানে দেখো কোনো পরিবর্তন নাই, এখানে যা আছে কিছু পরিবর্তন করা হয়েছে, যেমন এখানে মি ছিল হিম করা হয়েছে। এটা কেন করা হয়েছে এটাও আমরা তোমার কি যেই প্রোনাউন পরিবর্তন রয়েছে সেখানে এটা বুঝাবো। আপাতত তোমাকে আমি এইখান থেকে এই পর্যন্ত ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, তারপরে দেখো এখানে সেট টু আছে। আচ্ছা, সেট টু এখানে বলা হয়েছে কি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবা, তার মানে উপদেশ দিচ্ছে। সেক্ষেত্রে সেট বা সেট টুর পরিবর্তে তুমি কি লিখবা অ্যাডভাইসড, লিখলাম আমি অ্যাডভাইসড। এবং এখানে তো ডোন্ট দ্বারা শুরু করে নেই, তার মানে কি ইনভাইটেড করার পরিবর্তে টু। যদি ডু নট দ্বারা বা ডোন্ট দ্বারা শুরু করে তাহলে নট টু, আর বাকি সব ক্ষেত্রে টু। তাহলে এক্ষেত্রে যেহেতু ইনভাইটেড এখানে কি ডু নট নাই, তাই ইনভাইটেড করার পরিবর্তে টু। এই যে ইনভাইটেড হিজ স্থানের পরে আছে, যে হিজ স্থানের পরে এই যে টু, ইনভাইটেড করার পরিবর্তে টু। কথা দেন পরবর্তী যা আছে আপাতত এখানে কিছু পরিবর্তন করে নাই, যদি করলেন তাও বুঝালে আপনি সমস্যা নাই। আচ্ছা, সেম ওয়েতে গো হোম অ্যাট ওয়ান্স, এখনই বাড়িতে যাও বা এই মুহূর্তে বাড়িতে যাও আদেশ করা হচ্ছে। যদি আদেশ করা হয় বা অর্ডার দেওয়া হয় সেক্ষেত্রে সেট বা সেটের পরিবর্তে কি হয় অর্ডারড, তাই সেট বা সেটের পরিবর্তে বসালো অর্ডারড। এবং এখানে তো ডু নট নাই, আছে কি ডোন্ট আছে কি ডোন্ট নাই, ডোন্ট থাকলে নট টু, আর যদি ডোন্ট না থাকে তাহলে ইনভাইটেড কমার পরিবর্তে টু, তাহলে ইনভাইটেড কমার পরিবর্তে এই যে টু। তারপর এখানে কি গো হোম অ্যাট ওয়ান্স, এই যে গো হোম অ্যাট ওয়ান্স যা আছে তাই। তুমি দেখো অলরেডি কিন্তু তুমি কিছু পারতেছো, একদম পুরো সেন্টেন্সে কিন্তু তোমার এটা হয়ে গেল। তবে আমরা যে ধাপে এখন অলরেডি তোমাকে কয়টা ধাপ শিখাইতে পারছি আমি এখন আমি তোমাকে শিখাচ্ছি 2 নাম্বার ধাপ, 1 2, এখনো 3টা ধাপ শিখাতে হবে। এই টোটাল 5টা ধাপ শিখলে, 5টা টেকনিক শিখলে তুমি চোখ বুঝে এই ন্যারেশনকে করতে পারবা। ঠিক আছে, সাথে আমাদের সাথে থাকলে আমরা সকল বোর্ডও করিয়ে দিব যেন তুমি ইজিলি সবকিছু কমপ্লিট করতে পারো। আচ্ছা, তারপরে সাইদ সেড টু মি বললো এখানে দেখো ডোন্ট আছে। আচ্ছা, তো আগে এটা ক্লিয়ার করি, ডোন্ট দ্বারা শুরু হলে তোমার এইখানে ইনভাইটেড কমার পরিবর্তে কি হবে ইনভাইটেড কমার পরিবর্তে ফরবেট। এখন এখানে যদি তুমি ফরবেট বসাও, কোথায় গেল, এখানে যদি ফরবেট বসাও তাহলে ইনভাইটেড কমার পরে তোমাকে নট টু বসানোর প্রয়োজন নেই। ক্লিয়ার কথা বলছো যে ডু নট থাকলে এখানে অ্যাডভাইস বা ফরবেট বসে। এখন ডু নট থাকার কারণে তুমি এখানে অলরেডি ফরবেট বসাইছো, তাহলে ইনভাইটেড কমার পরিবর্তে সেক্ষেত্রে তোমাকে টুই লিখতে হবে। তবে কথা আছে, যদি তুমি এখানে তুমি ফরবেট না লিখে তুমি যদি অ্যাডভাইস লেখো, অ্যাডভাইস, ঠিক আছে, অ্যাডভাইস দিলেও সেটা সঠিক, অ্যাডভাইস দিলে সেটাও সঠিক, অ্যাডভাইস লেখো, সেক্ষেত্রে তোমাকে এই জায়গায় এসে তখন লিখতে হবে নট টু, নট টু। তবে আমি তোমাকে বলবো যে অ্যাডভাইস লেখারও দরকার নাই, এই নট টু লেখারও দরকার নেই, সোজা টু লিখে দিবা, ক্লিয়ার কাট, শেষ কথা। আচ্ছা, দেন এখানে এক্সকিউজ মি, এখানে কি আছে, সেক্ষেত্রে সেট বা সেটের পরিবর্তে কি বিক্ট, এ হলো বিক্ট, সেট টু বিক্ট। দেন কি
তোমার কি এখানে ইনভাইটেড কমা এই যে এই জায়গায় আছে হিমের পরে ইনভাইটেড কমার পরিবর্তে টু, এই যে হিমের পরে ইনভাইটেড কমা, যার পরিবর্তে আমি এখানে বসাবো টু, হয়ে গেল, হয়ে গেছে, ডান, শেষ। ইনভাইটেড কমার পরিবর্তে কে টু। আর এখানে যা ছিল এক্সকিউজ, এই যে এক্সকিউজ মি গেল কোথায়, এটা নিয়ে পরে ক্লিয়ার করছি। দ্য কমান্ডার সেট, এখন কমান্ডার বললে সেট বা সেটের পরিবর্তে কি হবে কমান্ডেড, এই হলো আমার সেট বা সেটের পরিবর্তে কমান্ডেড, ঠিক আছে। দেন ফায়ার অন আছে, যে ইনভাইটেড কমা আছে, ইনভাইটেড কমার পরিবর্তে কি হবে টু, এই ইনভাইটেড কমার পরিবর্তে এই যে টু, হলো। এবার তুমি যদি খেয়াল করো এই জায়গাটায় ইনভাইটেড কমার পরিবর্তে অন্য কিছু আছে। লেটাস থাকলে এখানে সেন্টেন্সে যেহেতু লেটাস আছে, লেটাস থাকলে সেট বা সেটের পরিবর্তে প্রপোজড, তাহলে এখানে সেট বা সেট টু আছে, তো সেট থাকলেও প্রপোজ লিখলাম, সেট টু থাকলেও প্রপোজড। সেক্ষেত্রে ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট, তাহলে এখানে ইনভাইটেড কমা মি এর পরে আছে, মি এর পরে একটা দ্যাট হবে। তুমি যদি খেয়াল করো এখানে মি লিখতে ভুলে গেছি আমি, মি লিখতে হবে তোমাকে, দেন তোমাকে এখানে একটা দ্যাট লিখতে হবে, তাহলে এখানে তোমাকে একটা দ্যাট লিখতে হবে। তারপরে তোমাকে উই শুড, এটা কিভাবে হলো এটা নিয়ে আমি বিস্তারিত বলবো, ঠিক আছে। আচ্ছা, তারপর সেম ওয়েতে যদি অপটেটিভ হয় ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট, তো অলরেডি এক্সক্লেমেটরি হলে ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট, আমরা যেরকম এক্সক্লেমেটরি নিয়ে আগে ক্লিয়ার করছি যে এক্সক্লেম উইথ জয় দ্যাট, এক্সক্লেম উইথ সর দ্যাট, এক্সক্লেম উইথ অন্ডার দ্যাট, সরাসরি বসে দেবা, তাহলে এটা নিয়ে কথা বলার দরকার নেই। তাহলে অপটেটিভ হলে দ্যাট বসাবা। তাহলে এখানে অপটেটিভ সেন্টেন্স নিয়ে যদি আমি কথা বলি, এই যে অপটেটিভ, অপটেটিভের ক্ষেত্রে মে থাকলে কি অপটেটিভ বোঝা যাচ্ছে, এবং মে অপটেটিভ থাকলে সেট বা সেটের পরিবর্তে তুমি কি লিখবা উইস্ট, তো সেট টু আছে তুমি কি চোখ বুঝে এখানে উইস্ট লিখে দিবা। দেন ইনভাইটেড কমার পরিবর্তে এই যে দ্যাট, এখানে কিছু একটা পরিবর্তন আছে, মানে জাস্ট একটা মাইট আছে, কেন আছে, এই যে এখানে মে আছে তাই আছে, এটা নিয়ে আমি পরবর্তী যদিও কথা বলবো। সেট ছিল এই যে সেটের কারণ, এই অপটেটিভের কারণে সেটের পরিবর্তে উইস্ট, ইনভাইটেড কমার পরিবর্তে এই যে দ্যাট, ঠিক আছে। আর এখানে কিছু একটা পরিবর্তন করা হয়েছে, কেন করা হয়েছে এটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো তোমাদের সাথে। তাহলে আমাদের সেকেন্ড রুলস কমপ্লিট, বা আমাদের সেকেন্ড টেকনিক কমপ্লিট হয়ে গেল, টেকনিক 1 অ্যান্ড টেকনিক 2। এবার আসবো আমরা টেন্সের পরিবর্তন নিয়ে, এবার টেন্সের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে আমি যদি একটু নিচের দিকে আসি, আমাদের টেন্স যদি কথা বলতে চাই, তো কোথায় আমাদের টেন্স, এই যে আমাদের টেন্স পরিবর্তন। এখন কথা হলো তুমি তো ভাইয়া টেন্স চেনোই না, তো পরিবর্তন কেমনে করবা, তাই না। এখানে বিষয়টা এটা যে আমাদের এখানে লেখা থেকে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হয়, এরকম মতো লেখা থাকে। কারণ তুমি তো চেনো না, তুমি কিভাবে করবা, তোমার জন্য টেকনিকটা কি, আসলে তোমার ওয়ে কি। সেক্ষেত্রে খুব সহজ, যে যদি আমরা এম আর ইজ দেখি, তাহলে আমরা চোখ বুঝে, এম ইজ দেখলে আমরা চোখ বুঝে ওয়াজ লিখবো, সেন্টেন্সে আর দেখলে আমরা চোখ বুঝে আর লিখবো, ওয়ার লিখবো। এতটুকু করতে পারবো নাকি, যে এম ইজ আছে আমরা ওয়াজ লিখবো, আর আছে আমরা ওয়ার লিখবো। এতটুকু পারবা কিনা সবাই কমেন্ট সেকশনে তাড়াতাড়ি বলো তো, এতটুকু লিখতে পারবা কিনা। আমি তোমাকে বলছি এই যে ক্লাসটা তোমাদেরকে করানো হচ্ছে, এই ক্লাসটা তুমি কি সম্পূর্ণভাবে বুঝতে পারছো, তোমাদের কি কোনো প্রবলেম হচ্ছে বুঝতে, কোনো বিন্দুমাত্র কোনো সমস্যা হচ্ছে। সবসময় মনে রাখবা যে আমি চেষ্টা করি যে সবচেয়ে দুর্বল স্টুডেন্ট সেও যেন আমার ক্লাসটা বুঝতে পারে, এটাই আমার সফলতা আমি মনে করি। যে আমি যদি একটা ছাত্রকে বুঝাইতে পারি, সেটাই আমি সফলতা মনে করি। অলরেডি আমাদের তোমাদের পেড কোর্স নিয়ে অলরেডি কাজ চলছে, আমাদের কাজ কমপ্লিট হলে খুব অল্প সময়ের মধ্যে আমরা তোমাদের জন্য পেড কোর্স আপলোড করব। তোমরা যদি আমাদের ক্লাসগুলো বুঝতে পারো, সেক্ষেত্রে তোমরা আমাদের কোর্সগুলো করতে পারো, এবং যদি তোমার ক্লাস পছন্দ না হয়, সেক্ষেত্রে আমরা রিফান্ড ব্যবস্থাও রাখবো, সমস্যা নেই। কারণ আমাদের এখানে প্রত্যেকটা ছাত্রদা আমাদের কাছে মনে করো তোমাদেরই, ঠিক আছে। তো আমি চেষ্টা করি যে সব সময় যেন আমার ছাত্ররা খুব সহজভাবে বুঝতে পারে, হয়তো বা অনেক অনেক বিষয় থাকতে পারে, বাট আমি আমার ওয়েতে বোঝার চেষ্টা করি। এখন তোমার যদি এখন এই টেকনিকটা নিয়ে কথা বলে, তারপর ঠিক আছে, অ্যামিজার থাকলে ওয়াজ হবে। যেমন আমি যদি এটা নিয়ে একটু একটা এক্সাম্পল দেখাই, তো এখানে এটার এক্সাম্পল অ্যামিজার থাকলে ওয়াজ। আচ্ছা, এটা মনে হয় আই হোপ যে আমি এটাকে এখনো ক্লিয়ার করিনি, ঠিক আছে, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা এখন ক্লিয়ার করা হয়নি। আচ্ছা, তাহলে এইটা এখনো মানে আমি জাস্ট হয়তো এইটা তৈরি করছি, বাট এইখানে যেগুলো বিষয়গুলো আছে সেগুলো এখনো ওইভাবে সাজানো হয় নাই, ঠিক আছে। তো সাজানোর পরে তোমাদেরকে তাহলে এই ক্লাসটা আরেকবার দেওয়া হবে, যেখানে আমি টেন্সের পরিবর্তন থেকে শুরু করব। কেননা টেন্সের পরিবর্তনের জন্য আমি যেমনটা বললাম যে এখানে যদি এমএস থাকলে তোমাকে লিখতে হবে ওয়াস, তার মানে আমার উদাহরণে প্রথমে অ্যামিজারের উদাহরণটা দেওয়া উচিত, কিন্তু আমি কোনো কারণবশত বা যারা টাইপিং করছে তারা হয়তো এই জিনিসটাকে খেয়াল করে নেই, জাস্ট দিয়ে দিছে যে ভাই করে দেন, হয়ে গেছে। কিন্তু না, আমরা শেখানোর সময় অ্যাকুরেটভাবে শিখাবো। দেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমরা টেন্স সম্পর্কিত পরিবর্তন, বাকি যে 3টা পরিবর্তন আছে,
এখনো টেন্স কি কি পরিবর্তন আছে যদি খেয়াল করি, টেন্স পরিবর্তন, প্রোনাউন পরিবর্তন এবং ওয়ার্ড পরিবর্তন আছে। এই তিনটা পরিবর্তন নিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কথা বলবো। আপাতত যে পরিবর্তনগুলো করালাম, যে বিষয়গুলো তোমাকে শেখালাম, সেগুলো তুমি একটু কষ্ট করে প্র্যাকটিস করো, দেখো সেগুলো আগে ক্লিয়ার বুঝো কি, ক্লিয়ার পারো কিনা। দেন আসবে আমাদের টেন্স পরিবর্তন শেষের দিকে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।